নিচের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয়? গৃহী শব্দের বিপরীত কি? বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী রচিত উপন্যাসের নাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল কাস্টম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমান। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে সার্কুলেশন হয়েছে। আমরা একটু দেখতে চাই আমাদের সর্বশেষ সার্কুলেশনে পরীক্ষা পদ্ধতিটা বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অর্থাৎ সহকারী পরিচালকে কেমন হয়েছিল। 2022 সালে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে পরীক্ষার বাংলা অংশের সলিউশন নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যেন আপনি ধারণা পেয়ে যান বাংলা বিষয় থেকে কিরকম প্রশ্ন এসে থাকে। চলুন, ক্রিয়াপদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে? বাংলা ক্রিয়াপদের সাথে সম্বন্ধযুক্ত পদ, যেমন আমি যদি বলি রনি বই পড়ে, রনি বই পড়ে, এই বাক্যটা আমার ক্রিয়াপদ হচ্ছে পড়ে, তার সাথে সম্বন্ধ আছে কি পড়ে? বই। কে পড়ে? রনি। রনিরও সম্বন্ধ আছে, বইয়েরও সম্বন্ধ আছে। তাহলে এটার নাম হচ্ছে কর্ম, এটার নাম হচ্ছে কর্তা। তাহলে দেখুন ক্রিয়াপদের সাথে সম্বন্ধ যুক্ত পদকে কি বলে? এটাকে বলে হচ্ছে কারক। তাহলে দেখুন সেম একটা প্রশ্ন আমাদের 40তম বিসিএস আসছিল। 40তম বিসিএস এর সেম একটা প্রশ্ন আসছে কিন্তু ঘুরিয়ে। বাক্যের ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্কগুলোকে কি বলে? বাক্যের ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ককেও কারক বলে। তার মানে আমরা এখানে দেখব বিশেষ করে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে বিসিএস থেকে সেম ক্যাটাগরির কিছু প্রশ্ন আসে। ঠিক ওই সময়ে কি করেছে বাংলাদেশ ব্যাংক এবং বিসিএস পরীক্ষার একটা প্রশ্নকে একটু ঘুরিয়ে দিয়েছে। নন্দিনী শব্দের প্রতিশব্দ কি? নারী, সুন্দরী, তনয়া, ননদিনী। ননদিনী মানে কি? ননদিনী ননদ থেকে আসছে। ননদ মানে কি? স্বামীর ছোট বোন। সুন্দরী এটা একটা স্ত্রীবাচক শব্দ, এটা হচ্ছে সুন্দর এর বিপরীত। নারী, নারী দ্বারা সব মেয়েকে বোঝাই, কিন্তু এখানে বলছে নন্দিনী। নন্দিনী শব্দের অর্থ হচ্ছে মেয়ে বা কন্যা। তনয়া। ক্ষুধা যোগ আই সমান সমান ক্ষুধাই, এটা কোন প্রত্যয় সাধিত শব্দ? দেখুন এখানে কি বলছে? সংস্কৃত তদ্ধিত, সংস্কৃতকৃত, বাংলাকৃত, শুধু তদ্ধিত। ক্ষুধা শব্দটা হচ্ছে নামপদ, যেহেতু নামপদ তার মানে তদ্ধিত প্রত্যয় হবে। যেহেতু ক্ষুধা শব্দটা নামপদ, তাহলে এখানে কি আছে? নামপদের সাথে যুক্ত হচ্ছে, তাহলে অবশ্যই তদ্ধিত হবে। তাহলে সংস্কৃত তদ্ধিত নাকি শুধু তদ্ধিত বা বাংলা তদ্ধিত? তাহলে এখানে ক্ষুধা শব্দটা সংস্কৃত নয়, তাহলে আই যুক্ত হয়েছে, তাহলে ক্ষুধা যোগ আই, এটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। তাহলে দেখুন তদ্ধিত প্রত্যয় অর্থাৎ পদ প্রকরণ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য আমাদের বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলে একটা ক্লাস দেয়া আছে। এই ক্লাসটা যদি একটু দেখে নিতে পারেন তাহলে প্রকৃতি প্রত্যয় সংক্রান্ত যত তথ্য আছে সব তথ্য একটা ক্লাস পড়লে মোটামুটি 90% শেষ হয়ে যাবে। কদাকার কদ কুনি পাতি বি ভররাম স সা সুহা, এটা কি? অ অঘা অজ অনা আ আর আন আপ কদ কুনি পাতি বি ভররাম স সা সুহা, এটাকে বলে হচ্ছে দেশীয় উপসর্গ বা বাংলা উপসর্গ। বাংলা ব্যঞ্জন বর্ণে তালিবাস দন্তাস মূর্ধন্য হ, এই চারটা বর্ণকে আমরা কি বলি? উষ্ম বর্ণ বলি। উষ্ম বর্ণ। যতক্ষণ খুশি আমরা শ্বাস রাখতে পারি। স, হ, কিন্তু এখানে কি উষ্ম দেয়া আছে? শীষ আছে, শ্বাস আছে, স্পর্শ আছে, অন্তস্থ আছে। তাহলে এখানে কি হবে? শ্বাসধ্বনি। যতক্ষণ খুশি আমরা শ্বাস ধরে রাখতে পারি। এখানে যদি, তাহলে এটার উত্তরটা কি হবে? এটার উত্তর হচ্ছে শ্বাসধ্বনি। কিন্তু সেম জাস্ট এই ওয়ার্ডটা যদি না থাকে, সেম প্রশ্ন যদি আসে তালিবাস দন্তাস মূর্ধন্য স, এই তিনটা বর্ণকে কি বলে? শীর্ষধ্বনি। শেষ। তাহলে ঘটনা কি? একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলেই আমার উত্তর এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, বাংলা অংশের প্রস্তুতির জন্য বিশেষ করে ব্যাকরণ অংশ সম্পূর্ণ বুঝে পড়তে হবে। এখানে মুখস্থ করার কোনো কিছুই নেই। আপনার কাজ হচ্ছে ঠান্ডা মাথায় একটু বুঝে পড়বেন, এটাই আপনার কাজ। প্রশ্ন যে করে হোক, যত ঘুরিয়ে দেখ আপনি এটার উত্তর দিতে পারবেন। নিচের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয়? আমরা দেখতে পাই সাম্প্রতিক বিসিএস গুলোতে দুইটা বিসিএস এর প্রশ্ন আসছে। প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। আবার ওখানে বলেছিল আরেকটা খণ্ড যে নিচের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়, সেটার নাম হচ্ছে প্রণয় খণ্ড। বিসিএস এখানে এরকম দুইটা প্রশ্ন ছিল। তাহলে এখানে খণ্ডই আছে। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে
বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন। রচনা করেছেন বড়ুচণ্ডী দাস বা অনন্ত বড়ুয়া মধ্যযুগের শুরুর দিকে। আর এটাকে আমরা আবিষ্কার করেছিলাম 1907 সালে। 1907 সালে এটাকে আবিষ্কার করেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক একজন কৃষকের গোয়ালঘর থেকে। এইটা হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রেমের একটা বিশাল কাব্য। এই কাব্যের মাধ্যম ছিল, প্রেমের মাধ্যম ছিল এই কাব্যে বড়াই নামক একজন বৃদ্ধ মহিলা। তাহলে দেখুন এখানে সব খণ্ডই আছে, বার খণ্ড, জন্মখণ্ড, দান খণ্ড, তাম্বুল খণ্ড, বৃন্দাবন খণ্ড, কলীয় দমন খণ্ড, বার খণ্ড, বান খণ্ড। কিন্তু এখানে আছে কালী দমন, শব্দটা হচ্ছে কৌলীয় দমন খণ্ড। তাহলে একটা অন্তঃস্ন দেয়া নাই, আর কিছুই না। তাহলে দেখুন এই জন্য 13টা শব্দ মুখস্থ রাখতে হবে কোনটা কোন খণ্ড। বিরত শব্দের অর্থ কি থামিয়ে দেওয়া, এর বিপরীত শব্দ হচ্ছে নিরত। নিরত মানে হচ্ছে রত না। চলছে মানে চলছে, চলছে মানে চলছে, থামে নাই, যেটাকে বলে নিরত। নিরত বৃষ্টি পড়ছে, নিরত বৃষ্টি পড়ছে মানে কি একটানা বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামে নাই, এটাকে বলে নিরত। নিন্দা করার ইচ্ছা, এক কথায় বলে যোগুপসা। ইতিকথা, ইতিকথা দ্বারা এখানে ইতি শব্দটা একটা উপসর্গ, এটা হচ্ছে একটা উপসর্গ। এই ইতি শব্দটা দ্বারা ইতিহাসকে বোঝাই, উপকথাকে বোঝাই, কাহিনীকেও বোঝাই। তার মানে কি উপরের সব কয়টি। এই ইতিকথা শব্দের বাগধারাটি অর্থ কি? ইতিকথা শব্দের ইতিটা একটা উপসর্গ সাধিত শব্দ, কিন্তু এখানে চেয়েছে বাগধারা অর্থ কি, বাগধারা দ্বারা কি বোঝাচ্ছে। ইতিকথা মানে কি উপরের সবগুলোকেই বোঝাচ্ছে। কোন পত্রিকায় বুদ্ধি ও মুক্তি আন্দোলন সম্পর্কিত লেখা প্রথম প্রকাশিত হতো? বুদ্ধি সেখানে আড়ষ্ট এবং মুক্তি সেখানে অসম্ভব, এই স্লোগান ধারণ করেছিল। এই স্লোগান ধারণ করে প্রকাশ করা হয়েছিল শিখা পত্রিকা। শিখা পত্রিকার মাধ্যমে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশি কবি সাহিত্যিকগণ বাংলাদেশের বাংলা সাহিত্যকে উজ্জীবিত হয়েছিল। মুসলিম সাহিত্য সমাজ 1926 সালের 19 জানুয়ারি থেকে এটা প্রতিষ্ঠিত হয়। এই 19 জানুয়ারি 1926 সালের এই ইতিহাস, এটাতে আব্দুল ওদুদ, এরপরে হচ্ছে যদি আমরা দেখি কাজী মোতায়ের হোসেন সহ বেশ কিছু বিখ্যাত ব্যক্তিবর্গ এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। খিচুড়ি পাকানো শব্দটির অর্থ কি? প্রবচনটির অর্থ কি? ষড়যন্ত্র করা, দলবাজি করা, বিশৃঙ্খলা করা। তাহলে দেখুন খিচুড়ি পাকায়, আমরা বলি না এটা একটা খিচুড়ি পাকায় না, খিচুড়ি পাকানো মানে কি চাল ডাল তেল লবণ সবগুলো দিয়ে এই কাজ করেন। তাহলে খিচুড়ি পাকানো মানে হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা, যে কোনো বিষয়ে বিশৃঙ্খলা তৈরি করাকে বলি খিচুড়ি পাকানো। শুদ্ধ বানান কোনটি? মনে রাখবেন ভাগীরথী বানানে দুইটা দীর্ঘইকার, দুইটা বর্ণই দীর্ঘইকার। ভাগীরথী একটা নদীর নাম, এই নদী বানানে দুইটাই কি হবে? দীর্ঘইকার। এই টাইপের আরো কিছু বানান আছে দুইটাই দীর্ঘইকার হয়, যেমন হচ্ছে সমীচীন, সমীচীন। আবার যদি বলি কৃষিজীবী, কৃষিজীবী, সমীচীন। এই টাইপের জীবী মানে জীবিকা নির্বাহকারী, এই টাইপের শব্দ যদি বোঝাই, কৃষিজীবী, সমীচীন, এগুলো হচ্ছে কি দীর্ঘইকার দিয়ে সঠিক হবে। মস্কোতে কয়েকদিন নামক ভ্রমণ কাহিনীটির রচয়িতাকে? মস্কোতে কয়েকদিন, এটার ভ্রমণ কাহিনীর জনককে? মস্কোতে কয়েকদিন, এটার জনক হচ্ছে অন্নদাশঙ্কর রায়। মস্কোতে কয়েকদিন এই ভ্রমণ কাহিনীটি রচনা করেছেন বাংলা সাহিত্যের একজন অন্যতম কিংবদন্তি সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়। রাশিয়ার রাজধানী মস্কো। রাশিয়া পৃথিবীর সর্ববৃহৎ, আয়তনের সর্ববৃহৎ রাষ্ট্র হচ্ছে রাশিয়া। রাশিয়ার রাজধানী মস্কো। রাশিয়ার 71% অঞ্চল এশিয়াতে অবস্থিত, মাত্র 29% অঞ্চল ইউরোপে অবস্থিত। তার রাজধানী মস্কোটা ইউরোপে অবস্থিত বিধায়ী এটাকে বলা হয় ইউরোপের রাষ্ট্র। এই মস্কোতে ভ্রমণের সময় মস্কোর অবস্থান তুলে ধরেছেন অন্নদাশঙ্কর রায় তার এই মস্কোতে কয়েকদিন নামক ভ্রমণ কাহিনীতে। স্বৈর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? স্বৈর, এখানে দেখুন স্বৈর শব্দের অর্থ সন্ধি বিচ্ছেদ হচ্ছে স্বযুক-ইর, স্বৈর। এরপরে আসুন নন্দন। নন্দন শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? নন্দী যুগ অন সমান সমান নন্দন, নন্দী যুগ অন সমান সমান নন্দন। যার বলে তুমি বলি, তার বলে আমি বলি, বাক্যে নিম্নরেখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
যার বলে তুমি বলি, তার বলে আমি বলি, এটা দ্বারা আসলে কি বোঝানো হয়? যার বলে তুমি বলিয়ান, তার বলে আমিও বলিয়ান, এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? এখানে দেখুন, এই বলি শব্দটার অর্থ হচ্ছে বলির পাঠা, বলি দেওয়া, হত্যা করা, ধ্বংস করা। যার শক্তিতে তুমি ধ্বংস, তার শক্তিতে আমি বলি। বলি মানে হচ্ছে এখানে বলবান। ধরেন আব্দুর রহিম, সে আপনাকে হত্যা করেছে কিন্তু আমাকে শক্তিশালী করেছে। বিষয়টা অনেকটা এই টাইপের। শব্দের অর্থটা কি? শব্দের অর্থটা বারবার আসে। দূর অবস্থা, রকে উঠে দিয়ে বিসর্গ দিবেন। প্রথমে থাকে দু, এরপরে থাকে বস্থা, রয়ের কারণে বিসর্গ, রয়ের কারণে কি দেব? বিসর্গ দেব। রয়ের কারণে, রয়ের কারণে বিসর্গ দেব। দূর বস্থা, দূর বস্থা। এখন দেখুন, এরপর আমরা কাকে উঠাইছি? র। এখানে বস্তার কোনো অর্থ নাই, তাই একটা লিন বর্ণ দেবেন। দু বিসর্গযোগ অবস্থা। এই সন্ধি বোঝার জন্য আপনি আমাদের বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলে যদি জাস্ট একটা ক্লাস দেখতে পারেন, সন্ধি, বাংলা বানান, বাংলা সমাসের ব্যাস বাক্যগুলো কি করে শব্দ দেখে বোঝা যায়, এটা আশা করি বুঝতে পারবেন। গৃহী শব্দের বিপরীত কি? গৃহী শব্দটার বিপরীত হচ্ছে সন্ন্যাসী। গৃহী মানে যে ঘরে থাকে, সন্ন্যাসী মানে ঘরেই থাকে না, সবসময় বাইরে বাইরে করে, সেটাকে বলি সন্ন্যাসী। কোন জাতীয় শব্দের শেষে শব্দের মূর্ধন্যস্ব এর ব্যবহৃত হয় না? আমরা জানি তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্যস্ব হয়। তাহলে হয় না কোথায়? তৎসমে হয়, সংস্কৃততে হয়। তৎসম থেকে একটু পরিবর্তন হলে অর্ধ তৎসম, সেখান থেকে তদ্ভব। ওই তৎসম আর তদ্ভব একটু পরিবর্তন হয়, প্রাকৃতের মাধ্যমে আসে। তাহলে বিদেশি শব্দে কি হয় না? নত্যবিধান হয় না, সত্যবিধান হয় না, কখনোই হবে না। যেমন সত্যবিধান হয় না, আমি বললাম মাস্টার, ইংরেজি ভাষার শব্দ, টয়ের সাথে যুক্ত হয়েছে, তাও এখানে মূর্ধন্যস্ব হবে না। টয়ের সাথে যুক্ত হয়েছে, তাও এখানে মূর্ধন্যস্ব হবে না। কিন্তু যখন আমি লিখবো নষ্ট, এটা তৎসম শব্দ, এটার মধ্যে কি হলো? মূর্ধন্যস্ব। কষ্ট তৎসম শব্দ, তাই এখানে কি হবে? মূর্ধন্যস্ব। নষ্ট, কষ্ট, মূর্ধন্যস্ব হবে, কিন্তু ওখানে মূর্ধন্যস্ব হবে না। এরপরে দেখুন, সকল আলেমগণ আজ উপস্থিত, বাংলায় দুটি বহুবচন একসাথে ইউজ করা যাবে না। সকল আলেমগণ, সকল আলেমগণ, এই দুইটা বহুবচন আছে, এটাকে বলি বাহুল্য। প্রয়োজনের অতিরিক্ত শব্দের ব্যবহারকে আমরা কি বলি? বাহুল্য দোষ বলি। বাহুল্য দোষে দুষ্ট হওয়ার কারণে বাক্যতার যোগ্যতা হারিয়েছে, এই জন্য সেটা ভুল বাক্য। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? যে অরণ্যে আলো নেই, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বিখ্যাত নাটক। 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে এই নাটকটি রচনা করা হয়েছে। যে অরণ্যে আলো নেই। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই উদ্ধৃতিটি রচিত হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়, এটা একটা বিখ্যাত উক্তি। এটা হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত সাহিত্য আছে, ভ্রমণ কাহিনী, পালামৌ, বাংলা সাহিত্যের প্রথম বিখ্যাত ভ্রমণ কাহিনী। দাউদ হায়দারের বেশ কিছু বিখ্যাত গান আছে। শামসুর রহমান মুক্তিযুদ্ধ ভিত্তিক বিখ্যাত কবি, 65টা কাব্য লিখছেন জীবনে। এরপরে বেশ কয়েকটা উপন্যাস নাটক লিখছেন, উপন্যাস লিখছেন। তাহলে দেখুন, এখানে আমরা কি পেয়েছি? সুভাষ মুখোপাধ্যায়। কারাগারে রোজিনামাচা রচনাটির নামকরণ করেন কে? তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আর তখন এই বইটার খুব জয় জয়কার ছিল, জয়ধ্বনি ছিল। কারাগারে রোজিনামাচা বঙ্গবন্ধুর কারাগারে অবস্থিত দিনগুলো নিয়ে একটা বই আবিষ্কার করা হয়েছিল বঙ্গবন্ধুর লেখার, সেটার নামকরণ করেছেন ওনার ছোট কন্যা। এটা আর আসবে না, যেহেতু আমাদের বর্তমান জাতীয়তাবাদী দল ক্ষমতায় আছে। তাহলে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে নেই এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায়, সো এই প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। তার মানে কি এই টাইপের বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রিলেটেড যে বইগুলো আছে সেগুলো থেকে আসার সম্ভাবনা আছে। নিচের কোনটি গোয়েন্দা ভিত্তিক রচনা? সেটা হচ্ছে জাল। এখানে গোয়েন্দা ভিত্তিক বেশ কিছু তথ্যপত্র আছে, এটা পড়লে মানে গোয়েন্দারা কিভাবে কাজ করে এই বিষয়গুলো আপনি এখানে পাবেন। জাল। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী রচিত উপন্যাসের নাম। এটা দেখুন, যখন এইখানে প্রশ্নটা আসছে বাংলাদেশ ব্যাংকে, এই আসার আগে বিসিএস এর দুইটা প্রশ্ন আসছে এখান থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? মহিলা ঔপন্যাসিকের নাম কি? একটা প্রশ্ন।
আরেকটা হচ্ছে ওনার স্বর্ণকুমারী দেবীর বাবার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এখন আসুন, দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে স্বর্ণকুমারীর বাবা, রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন স্বর্ণকুমারী দেবী, আর ওনাদের দুজনের বাবাই হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। দ্বীপ নির্বাণ, এটা হচ্ছে ওনার বিখ্যাত একটা উপন্যাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 2022 সাল ভিত্তিক বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদের বাংলা অংশের প্রশ্ন সলিউশন। এই বিষয়ের বিস্তারিত জানার জন্য আমাদের সাবজেক্ট ভিত্তিক আপনি চাইলে আমাদের বিদ্যাবাড়ির সাথে যুক্ত হয়ে যে কোনো কোর্সে যুক্ত হতে পারেন, অথবা আমাদের সাবজেক্ট ভিত্তিক কিছু ক্লাস আছে বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলে, আপনি চাইলে ওই অংশগুলো একটু দেখে নিতে পারেন। আমাদের সাথে যুক্ত হতে চাইলে আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট www.বিদ্যাবাড়ি.com, অথবা ফেসবুক পেজ fb.com বিদ্যাবাড়ি, অথবা আমাদের ইউটিউব চ্যানেল youtube.com বিদ্যাবাড়ি থেকে। ধন্যবাদ সবাইকে।